জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি, সোনালী সাহা। নির্বাচনের আগে পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে গুলশানে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সব সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে। আগামী নির্বাচনে বিএনপিকে রায় দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে তারা অসাম্প্রদায়িক। জাতীয় ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো, সেগুলো নির্বাচনী ইশতেহারে আসতে পারে বলে জানান এই বিএনপি নেতা। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে আলোচনা হতে পারে পিআর ও গণভোট নিয়েও। দুপুর 12:15টায় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের জামায়াত প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। এরপরে ইসির সভাকক্ষে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্য 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে অংশ নেন। অন্যদিকে জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। শেখ হাসিনা সহ 3 আসামির মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তিতর্ক উপস্থাপন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ উপস্থাপন করছেন প্রসিকিউশন। গতকাল প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক তুলে ধরেন, যা আরও 2 দিন চলার কথা রয়েছে। শুরুতে প্রসিকিউশন পতিত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, গুম, হত্যা ও অপশাসনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। প্রসিকিউশনের পর পাল্টা যুক্তিতর্ক তুলে ধরবে আসামি পক্ষের আইনজীবী। এরপর যুক্তি খণ্ডন করবেন প্রসিকিউশন। তারপর এই মামলাটি রায়ের পর্যায়ে আসবে। এর আগে গত বুধবার এই মামলায় সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। সকাল থেকে নাটোরের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। প্রতিটি বিদ্যালয়ে মূল ফটকের সামনে বসে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষকদের উপর হামলার সমালোচনা করেন তারা। এদিকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আসলেও ক্লাস না হওয়ায় ফিরে যান তারা। কর্মবিরতি পালন করছেন বরিশালের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। যশোরেও এমপিওভুক্ত স্কুলের পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই দুঃখজনক। সমস্ত শিক্ষকরা আমরা খুবই অপমানিত বোধ করেছি। পুলিশ বাহিনী আমাদের ভাই বন্ধুদের লাঠি মেরে আহত করেছে। আমরা কোথায় আছি? চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। একটা যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
অভিভাবকদের মতামত না নিয়ে প্রাথমিক শিক্ষায় গান বাজনা চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ বলে মনে করেন হেফাজত ইসলাম। অবিলম্বে এই গ্যাজেট বাতিল করে গণদাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যা ও পিলখানা ট্র্যাজেডি স্মরণে নতুন দুটি জাতীয় দিবস করা হলেও ৫ মের গণহত্যার দিনটি জাতীয় দিবস ঘোষণা না করা হয়নি। সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র আলেম উলামা ও ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষাকে জাতীয় জীবনে স্থান দিতে চায় না। বক্তারা বলেন, কঠোর আইন না থাকায় একের পর এক কোরআন ও ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশে স্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। এর বিচার না করলে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত সংখ্যালঘুদের আইন হাতে তুলে নেয়ার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা। এ সময় হেফাজত নেতা মামুনুল হক বলেন, দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নিয়ে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না। অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে। প্রাথমিক স্কুলে এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতরাত ১টার দিকে এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপ রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। চাকসু নির্বাচনের প্রচারণার আজ শেষ দিন। শেষ মুহূর্তে এসে প্রচারণার মাঠে ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশ পথ, বিভিন্ন অনুষদ সহ নানা স্থানে চলছে প্রচার কার্যক্রম। শেষ মুহূর্তে নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতি আবারও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচনে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে 5টি অনুষদকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। 4 স্তরের নিরাপত্তা পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এছাড়া নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে 30টি বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। অতিরিক্ত শিডিউলে চলবে শাটলও। তবে ভোট গ্রহণের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখার দাবি প্রার্থীদের। আজ রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব নামে গলফ টুর্নামেন্ট। সকালে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক বলেন, 2024 সালের অভ্যুত্থান ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ জাগরণ, যা বাংলাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট। তিনি আরও বলেন, শক্তি নয়, মানুষের জাগ্রত বিবেকই পারে একটি জাতিকে নতুন পথে এগিয়ে নিতে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলফ ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুবায়েত তানভীর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মুকাদ্দেস হোসেন সহ অনেকে। এবারে আন্তর্জাতিক। গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এখনো পর্যন্ত 7 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এরই মধ্যে তাদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে রেড ক্রস। বিপরীতে কারাগারে আটক প্রায় 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকাও। এদিকে বন্দী ও জিম্মি বিনিময় ছাড়াও আজ ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ
27টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তার সভাপতিত্বে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে পর্যটন শহর শারম আল শেখে। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। এছাড়া মিশরে এই সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত সমাধানে মধ্যস্থতায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে এসে পরিস্থিতি সমাধানে উদ্যোগ নেবেন তিনি। শনিবার রাতভর সংঘর্ষের পর রোববার নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। এদিকে সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান খুঁজতে আফগানিস্তান ও পাকিস্তানকে আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরান। গত শনিবার পাল্টাপাল্টি অভিযোগে রাতভর সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়ায় আফগান ও পাকিস্তান সেনারা। এতে পাকিস্তানের 58 সৈন্য নিহতের দাবি করে আফগানিস্তান। অন্যদিকে 200 তালেবান সদস্য নিহতের পাল্টা দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এবারে খেলার খবর। নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে 3:30টায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশের নারীরা। তবে পরের 2 ম্যাচ হারতে হয় নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে ব্যাটিং ব্যর্থতাই ছিল মূল কারণ। 68-র দৌড়ে এগিয়ে থাকতে এই ম্যাচে জয় পেতে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। অন্যদিকে বিশ্বকাপের যাত্রা হার দিয়ে শুরু করলেও পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়ায় প্রোটিয়া নারীরা। নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।